আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অধরা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি ছাড়া আমার জীবনে আর কোনো অপশন নেই। প্লিজ ট্রাই টু। উফ, আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে ইমোশনাল কথা বলে বলে মেয়েদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা। অধরা, আমি তোমাকে মোটেও ব্ল্যাকমেইল করছি না। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো। বলো, আজ 2 বছর আমাদের রিলেশন। অয়ন সম্পূর্ণ কথাটা বলার আগেই অধরা দুম করে অয়নের শার্টের কলার চেপে ধরল আর অয়নকে উদ্দেশ্য করে খানিক কর্কশ কণ্ঠে বলল, শাট আপ। আমি আগেই বলে দিয়েছি ওটা ভালোবাসা ছিল না, আমি জাস্ট ফান করেছি। এই বিষয়টা নিয়ে আর একটাও কথা যেন না হয়। ফান ছিল? অধরা, আমার চোখের দিকে তাকাও, দেখো আমার চোখের জলগুলো মিথ্যা নয়। প্লিজ অধরা, আমাকে এমন করে ছেড়ে যেও না প্লিজ। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। সো হোয়াট? তোর মতো একটা ছোট লোক বেঁচে থাকলেও আমার কিছুই আসবে না, মরে গেলেও না। অধরা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। বিশ্বাস করো, তোমার এই মজাটা আমার কাছে অনেক কষ্ট করে হয়ে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা। এই ছোট লোকের বাচ্চা, তুই তো আমার লেভেলেই নাই। আমাকে অযথা বিরক্ত করিস না প্লিজ। আমি তোর মুখও দেখতে চাই না, যা তো। অধরা নিজের কথাটা শেষ করতেই একটা বাইক নিয়ে একটা ছেলে এসে অধরার সামনে দাঁড়ালো। অধরা বাইকের পেছনে বসে চোখের উপর সানগ্লাস লাগিয়ে চলে গেল। অয়ন বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছে। অধরা এমন করে বদলে যাবে সেটা যেন কল্পনার বাহিরে ছিল অয়নের। অয়ন ভার্সিটি আসার প্রায় 1 মাসের মধ্যেই অধরার সাথে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। অয়ন জানতো অধরা অনেক ধনী পরিবারের মেয়ে। অধরার সাথে অয়ন কোনোভাবেই যায় না। অয়ন তাই সবসময় সুন্দরী অধরার সাথে তেমন একটা ক্লোজ বন্ধুত্ব জড়াতেও চায়নি। কিন্তু অধরা যখন নিজেই অয়নকে এসে প্রপোজ করে তখন আর অয়ন অন্য কিছুই চিন্তা করতে পারেনি। অয়ন অধরার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর প্রায় 2 বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। আর আজ সেই সব কিছু মিথ্যা প্রমাণিত হয়। অয়ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। উচ্চবিলাসী জীবন যাপন করা অয়নের কখনো হয়ে ওঠেনি। আর না অয়ন কখনো অধরাকে কোনো দামি উপহার দিতে পেরেছে। তবে হ্যাঁ, একটা জিনিস হয়তো অয়ন অধরাকে দিতে পেরেছে, আর সেটা হলো অয়নের পবিত্র ভালোবাসা, যেটাই কোনো মিথ্যা ছিল না। আর আজ অয়নের সেই সত্যি ভালোবাসা মিথ্যা হয়ে গেল। অয়ন ক্যাম্পাসে সকলের সামনে মাথা নিচু করে নিজের চোখের জল ফেলে চলেছে। অয়ন পারছে না নিজের বুকের মাঝে থাকা কষ্টটাকে আড়াল করতে, আর না পারছে সবকিছু প্রকাশ করতে। অয়ন বেশ কিছু সময় ঠাই দাঁড়িয়ে থাকার পর অয়নের রুমমেট ও অয়নের একমাত্র বন্ধু আরিফ আসলো অয়নের কাছে। আরিফ এত লোকের মাঝে অয়নকে দেখে অয়নের পাশে এসে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, অয়ন, তুই এখানে সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? তেমন কিছু না, ঠিক আছে আমি। ঠিক আছিস মানে? তোর চোখে জল, আর এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, কিছু তো হয়েছে। কি আর হবে বলো, আমার কপালটা খারাপ। আমি এমন নৌকায় পা দিয়েছি যেটার তলা ফুটো ছিল, আর তাই আমি মহাসাগরের মাঝে অতলে ডুবে গেছি রে। অয়ন নিজের কথাটা শেষ করতেই কান্না করে ফেলল। আরিফ অয়নের কাঁধের উপর নিজের হাত রেখে অয়নকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো, তবে এই আঘাতের যে কোনো সান্ত্বনা হয় না। আরিফ অয়নকে অনেক বোঝানোর পর অয়নকে নিজের সাথে করে ম্যাচে নিয়ে আসে। আরিফ অয়নকে বাড়িতে নিয়ে আসার পর অয়নকে জিজ্ঞেস করে, এখন কি করবি? দেখ, তোকে আমি আগেই বলেছি এসব বড় লোকের মেয়ের সাথে প্রেম করিস না, কারণ ওরা লোকের মন বোঝে না। দেখলি তো আজ কি হলো। বড় লোক? আচ্ছা, ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমি তো মন থেকে অধরাকে ভালোবাসি। সে তো বলেছিল আমার ভালোবাসাটাই তার চাই। সরি, ভালোবাসা সবার চাই, তবে টাকার ভালোবাসা সম্পর্কর সামনে সমানই হয়। তুই এসব বুঝবি না। সত্যি বলেছিস? আমি না এসব বুঝতেও চাই না। আমি আমার অধরাকে চাই। অধরাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। এত কিছু হয়ে যাওয়ার পরেও অয়নের মুখে এমন কথা শুনে আরিফ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। আরিফ চরম রেগে গিয়ে অয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে
ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো। মাথা কি পুরো গেছে নাকি তোর? কি কথা বলছিস? নিজে জানিস ওই মেয়ে এত অপমান করার পরেও তোর লজ্জা হলো না? বিশ্বাস কর, আমার মনে হচ্ছে অধরা আমার সাথে ফাইজলামি করছে। সত্যি, তার মনে হয়তো অন্য কিছু আছে। আছে তো, সমস্যা নেই। বেহাইয়ার মতো ওর পেছন পেছন যা, তারপর বুঝবি। আমি আর কি বলবো? আরিফ আর কোনো কথা বলল না। যে এত কিছু হয়ে যাওয়ার পরেও মানুষ হলো না, তাকে আর কি বা বোঝাবে সে। আরিফ অয়নকে একা ছেড়ে দিয়ে নিজের মতো করে খাবার রান্না করতে চলে গেল। অয়ন ঘরের মাঝে বসে নীরবে নিজের চোখে জল ফেলছে। আরিফ রান্না করে অয়নকে খাবার খেতে বললে অয়ন সরাসরি আরিফকে খাবে না বলে দেয়। আরিফ অয়নকে অনেকবার জোর করে খাবার খেয়ে নেওয়ার জন্য, তবে অয়ন কোনো খাবার গ্রহণ করেনি। অয়ন কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ল। সকালবেলা অয়ন ফ্রেশ হয়ে নিয়ে অধরার সাথে দেখা করার জন্য চলে আসে ভার্সিটিতে। এত অপমান সহ্য করার পরেও অয়ন আশা করে আছে যে হয়তো অধরার সাথে তার সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যিকারের ভালোবাসাগুলো আসলেই অদ্ভুত হয়ে থাকে। মনের মাঝে একটা আশা থাকে যে একটা না একটা সময় হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। অয়ন সে আশা নিয়েই বসে আছে। অয়ন ভার্সিটির ক্যাম্পাসে আসতেই দেখতে পেল কয়েকটা ছেলে মেয়ে অয়নকে দেখার পর তুচ্ছ-তাচ্ছিল্যকর ভাবে হাসাহাসি করছে। অয়ন এই দৃশ্যটা দেখার পর খানিক কষ্ট পেল। সবাই আসলে গতকাল অয়নের সাথে অধরার ওই ঝামেলাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। অয়ন লোকের দিকে না তাকিয়ে নিজের মতো করে অপেক্ষা করতে লাগলো। অয়ন কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পেল অধরা গাড়ি থেকে নামছে। অয়ন অধরাকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে অধরার দিকে ছুটে গেল। অয়ন অধরার সামনে এসে দাঁড়াতেই অধরার চোখ মুখ কুঁচকে উঠল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে অনেক আশা নিয়ে বলল, অধরা, তুমি এসেছো? জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম? কেন? আর এই ছোট লোকের বাচ্চা, বাংলা বুঝিস না তুই? আমার নাম ধরে ডাকার সাহস হলো কি করে তোর? অধরা, একটা কথা বলার ছিল তোমায়। প্লিজ 2 মিনিট সময় দাও আমায়। এত সময় দিতে পারবো না আমি। আমি তোকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই অয়ন, তুই প্লিজ আমাকে বিরক্ত করিস না। আমাকে এমন করে বিরক্ত করলে আমি কিন্তু তোকে আরো বাজেভাবে অপমান করব। অধরা, তোমার যা ইচ্ছা হয় করো, তবে আমার একটা কথা শোনো। আমাকে কি তুমি সত্যি কখনো ভালোবাসোনি? সত্যি করে বলবে কিন্তু। দেখ অয়ন, আমি তোর সাথে টাইম পাস করেছি, তুই আমার লেভেলে নাই। তুই ভালো ছেলে, তবে আমাকে তুই ডিজার্ভ করিস না। সো প্লিজ রাস্তা ছাড়। বাহ রে বাহ, আমি তো আগেও বলেছিলাম আমি তোমার। অয়ন সম্পূর্ণ কথাটা বলতে পারল না। তার আগে অধরা নিজের হাতের ইশারায় কিছু লোককে ডাকলো। অধরার ইশারা পেয়ে কিছু লোক অয়নের দিকে এগিয়ে আসলো। তাদের হাতে ছিল কিছু ভারী জিনিস। লোকগুলো এসে আচমকা অয়নের উপর হামলা করে বসলো। লোকগুলো অয়নের উপর হামলা করতেই অয়ন বোকা বনে গেল। অয়ন কল্পনাও করতে পারেনি যে তার ভালোবাসার প্রিয়তমা তাকে এমন করে সারপ্রাইজ দিবে। অয়ন বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরার দিকে। অয়ন অধরার দিকে তাকিয়ে মার খেতে লাগলো। লোকগুলো খুব বাজে ভাবে অয়নকে মারধর করলো। অয়ন মারধর খেয়ে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। অয়ন জ্ঞান হারিয়ে ফেলার পর অয়নের সাথে কি হয়েছে সেসব অয়ন বলতে পারবে না। 2 দিন পর অয়নের জ্ঞান ফিরল। অয়নের জ্ঞান ফিরতে অয়ন নিজেকে আবিষ্কার করলো একটা ময়লার স্তূপের মাঝে। অয়নের চোখের পাতা খুলতেই অয়ন নিজের পাশে অনেকগুলো কুকুরকে দেখে খানিক বিভ্রান্তির মাঝে পড়ে গেল। অয়ন ময়লার স্তূপের মাছ থেকে উঠে নিজের গায়ের দিকে ভালো করে দৃষ্টিপাত করলো। নিজের শরীরের দিকে তাকিয়ে অয়ন খানিক কাজ করতে পারছে যে আসলে কি হয়েছে তার সাথে। ওই দিন ছেলেগুলো অয়নের মারধর করে অয়নকে তাদের এলাকা থেকে অনেক দূরে নিয়ে এসে এই ময়লার স্তূপের মাঝে ফেলে দিয়ে গেছে। অয়ন কোনো মতে রাস্তার মাঝে পৌঁছাতেই পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। অয়ন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। অয়ন মাটিতে পড়ে যেতেই রাস্তার পাশের লোকজন অয়নকে ধরে হসপিটালে ভর্তি করে। প্রায় 10 দিন হসপিটালে থাকার পর অয়ন যখন প্রায় সুস্থ, তখন অয়নকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। অয়ন হসপিটাল থেকে বেরিয়ে নিজের আগের হোস্টেলে ফিরতেই আরিফের সাথে অয়নের দেখা হয়ে যায়। আরিফ অয়নকে দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ অয়নকে মোটেও চেনা যাচ্ছে না। অয়ন আরিফকে উদ্দেশ্য করে বলল, আরিফ, কেমন আছিস ভাই? আপনি কি অয়ন? হ্যাঁ রে, আমি অয়ন।
আমাকে চিনতে পারছিস না? অয়ন, তুই এতগুলো দিন কোথায় ছিলি? মানে আমি তোকে কত জায়গায় খুঁজলাম, তবে কোথাও পেলাম না। ছিলি কোথায়? দোস্ত, অনেক বড় ঘটনা। একটু পানি দিবি? একটু পানি খাবো। হ্যাঁ দিচ্ছি, ভিতরে আয়। আরিফ অয়নকে নিজের সাথে করে ঘরের ভিতর নিয়ে আসলো। অয়নকে বসতে দিয়ে আরিফ দৌড়ে চলে যায় অয়নের জন্য পানি নিয়ে আসতে। আরিফ অয়নের জন্য পানি নিয়ে এসে অয়নের হাতে পানির গ্লাসটা দিতেই অয়ন এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানিটা পান করলো। অতঃপর গ্লাসটা রেখে দিয়ে আরিফকে সব ঘটনা একে একে খুলে বলল। আরিফ অয়নের বলা প্রতিটা কথা খুব মন দিয়ে শুনেছে। আরিফের কেন যেন বিশ্বাস হচ্ছে না যে অয়নের সাথে এমন কিছু আসলেই ঘটতে পারে। 1 মিনিটের জন্য আরিফের মনে হলো যে সে যেন কোনো সিনেমার গল্প শুনছে। অয়ন নিজের কথাগুলো শেষ করতেই আরিফ দেখতে পেল অয়নের চোখের পাতা জোড়া ভিজে গেছে। অয়নের চোখের পাতা ভিজে যেতেই আরিফ নিজ হাতে অয়নের চোখের জল মুছিয়ে দিল। আরিফ অয়নের চোখের জল মুছিয়ে দিতেই অয়ন আরিফকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দোস্ত, এই কয়দিনের মাঝে অধরা কি আমার কোনো খোঁজ করেছে? অয়ন, তুই না আসলে একটা বোকা ছেলে। যে মেয়ে তোর সাথে এমনটা করতে পারে, সে কি কোনোভাবে তোর খোঁজ নেবে আবার? মানে এটাও তুই চিন্তা করিস? কি করব বল? আমি যে ওকে ভুলতে পারি না। আমার কেন যেন মনে হচ্ছে এই সব কিছু স্বপ্ন। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে, একদম আগের মতো। বোকার স্বর্গে বাস করছিস তুই। কোনো কিছুই আর আগের মতো হবে না। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আরিফ আবারও অয়নকে বোঝাতে লাগলো। আরিফ ভয় পাচ্ছে এবার অয়নকে নিয়ে। প্রথমবার যেই হোঁচট অয়ন খেয়েছে, তারপর আর যদি কিছু হয় তবে হয়তো অয়ন আর প্রাণে বাঁচবে না। আরিফ যেই ভয় থেকে অয়নকে বোঝাচ্ছে, অয়ন আরিফকে থামিয়ে দিয়ে বলল, এই আরিফ, তুই আমাকে কি নিয়ে সাবধান করছিস ভাই? আমি তো তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না। মানে না বোঝার কি আছে? তুই তো আবার অধরার পেছন পেছন ছুটতে চাইবি। আমি তোকে সেটা না করার জন্যই বারণ করছি। না রে ভাই, আমি হয়তো তাকে ভালোবাসি, তবে এখন আর তাকে চাই না। অর্থের নেশায় যে নারী আসক্ত, তাকে হয় অর্থ দিয়ে কিনে নিতে হবে, আর নয়তো তার আশা ছাড়তে হবে। সব নারী এক ভাই। যোগ্যতা বলতে অর্থ চাই, তাতেই হবে, আর কিছু লাগবে না। তবে চল, আজ থেকে তুই আমার সাথে কাজ কর। দেখ আমি কোথা থেকে কোথায় চলে যাই। কোথা থেকে কোথায় মানে? এই অয়ন, টাকা ইনকাম করা এত সহজ না। তাছাড়া তুই সফল হতে হতে অধরা অন্য কারোর ঘরে চলে যাবে। সফল হয়ে সময় নয়, ইচ্ছে চাই। আমার ইচ্ছে ছিল ভালো পথে অর্থ উপার্জন করে সফল হব, তবে আমি ভুল। এবার না হয় একটু ভিন্নভাবে চিন্তা করি। অয়নের কথাবার্তা কিছুই আরিফ বুঝতে পারল না। আরিফ অয়নের মুখের দিকে তাকিয়ে আপন মনে ভাবছে যে আসলে অয়ন কি করার চিন্তা করছে। তবে আরিফ কোনো কিছুই আজ করতে পারল না। আরিফের চোখে মুখে চিন্তার ছাপ দেখে অয়ন খানিক হেসে ফেলল আর বলল, আরে ভাই, এত চিন্তা করছিস কি জন্য? মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড নয়, তোর গার্লফ্রেন্ড। অয়ন, তুই ঠিক আছিস তো? মানে আমি না সত্যি তোর কথার মানে বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলতো, কি বলতে চাস? আমি আবার অপরিষ্কার কথা কখন বললাম? আমি তো বরাবর পরিষ্কার কথাই বলছি। এবার ধামাকা হবে, খুব বড় ধামাকা। অয়ন, ধামাকা হবে বুঝলাম, তবে আসলে কি নিয়ে ধামাকা হবে? আরিফ কথাটা শেষ করতেই অয়ন আরিফকে চমকে দিয়ে দুম করে নিজের কোমর থেকে একটা গান বের করলো। আরিফ অয়নের হাতে গান দেখে ভূত দেখে ফেলার মতো আরিফের চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। আরিফ অয়নের পাশ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে অয়নকে উদ্দেশ্য করেই কাঁপা কাঁপা গলায় বলল, অয়ন, তোর হাতে এটা কি? ভাই, এটা রেখে দে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোর কোনো ক্ষতি করব নাকি? এটা দিয়ে তো আমি অন্য সবাইকে উচিত শিক্ষা দিব। না অয়ন, দেখ, ভাই কেউ কাউকে ধোকা দিবে, এটা নর্মাল, কিন্তু তাই বলে যে তাকে এমন করে। আরিফ সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন রেগে বোম হয়ে গেল। যে মেয়েটা অয়নের সাথে এমন করতে পেরেছে তাকে অয়ন এমনি এমনি ছেড়ে দিবে? এটা তো হবে না। অয়নের মনটাকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে, তাকে উচিত শিক্ষা না দেওয়া অব্দি অয়ন শান্তি পাবে না।
অয়ন এক হাতে গান ধরে অন্য হাতে আরিফের শার্টের কলার চেপে ধরতেই আরিফের কলিজা শুকিয়ে গেল। অয়ন আরিফের শার্টের কলার ধরে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, শোন আরিফ, আমি যাকে মন থেকে ভালোবাসি তারও আমাকে ভালোবাসতে হবে। আমাকে ঠকালে তার মাসুল দিতে হবে। কিন্তু তাই বলে চুপ। আজকের পর থেকে কখনো আমার বিপক্ষে কথা বলবি না। আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোর সাথে থাকবো মানে তোর সাথে কেমন করে থাকবো আমি? কেমন করে আবার? আজ থেকে আমি এই শহরের 1 নাম্বার মাফিয়া। আমি মাফিয়া কিং হব, আর অধরা আমার কুইন। অয়ন নিজের কথাটা শেষ করতেই ভীষণ শব্দ করে হাসতে শুরু করলো। অয়নের রাক্ষসে হাসির শব্দ শুনে আরিফের বুকের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। আরিফ যদিও অয়নের সাথে থাকতে চাইছে না, তবে অয়নের সাথে যদি এখন সে না থাকে বা অয়নের সাথে তাল না মিলায়, তবে অয়নের রাগ উঠে যাবে। আর অয়নের রাগ উঠে গেলে যা ইচ্ছা হয় সে করে বসবে। আরিফ অয়নের রাগ না তুলে অয়নের সাথে তাল মেলায় আর অয়নের সঙ্গী হয়ে যায়। অয়ন মূল মাফিয়া। অয়ন বড় বড় রাঘববাল বিজনেসম্যানদের কাছে ভয়ের নাম। অয়নের ভয়ে সব বিজনেস টাইফুন এক ঘাটে পানি খায়। অয়ন একাই বেতাজ বাদশা এই শহরের। অয়নের লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন এসেছে। অয়ন এখন আর 3টে শার্ট বদলে বদলে পরে না। অয়ন এখন চলাফেরা করেই মাফিয়াদের মতো। সকালবেলা অয়নের ফোনে একটা কল আসে। অয়ন কলটা পিক করতেই ফোনের ওপার থেকে একটা মেয়ে কান্না ভেজা কণ্ঠে অয়নকে বলে, আচ্ছা, আমি কি অয়ন স্যারের সাথে কথা বলছি? ইয়েস, আমি অয়ন। বলুন, কি বলতে চান? স্যার, আমি সিনথিয়া। আমি একটা চাকরির জন্য গতকাল জিকে ইন্ডাস্ট্রিতে যাই। সেখানকার এমডি আমাকে চাকরির বিনিময়ে তার সাথে এক রাত। সিনথিয়া কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই সিনথিয়া কান্না করে ফেলল। অয়ন বরাবর মেয়েদের সম্মান করে। অয়ন কখনো কোনো মেয়ের অসম্মান না নিজে করেছে আর না অয়নের সামনে হতে দিয়েছে। আজ সিনথিয়ার কথাগুলো শোনার পর অয়নের সারা শরীরে রক্ত টকবক করে উঠল। অয়ন ভীষণ শক্ত গলায় সিনথিয়াকে বলল, আপনি যা বলছেন তা কি সত্যি? স্যার, আমি একজন লোকে নয় মিথ্যা কেন বলবো? তাছাড়া আমি ওই কোম্পানিতে চাকরিও করতে চাই না। আমি শুধু মাত্র চাই ওই লোকটার উচিত শিক্ষা হোক। ওকে, আপনি এক্ষুনি আমার অফিসে চলে আসুন, আমি দেখছি বিষয়টা। অয়ন ফোনটা কেটে দিতেই নিজের ডান হাত আরিফকে ডেকে বলল, আরিফ, গাড়ি বের করো, আমি অফিসে যাব। হঠাৎ করে এই অসময়ে অফিসে কেন? একটা কারণ আছে, দ্রুত গাড়ি বের করো। আচ্ছা ঠিক আছে। আরিফ অয়নের সামনে থেকে চলে যেতে নিতেই অয়ন আরিফকে থামিয়ে দিয়ে বলল, আর শোনো, আমার গানটা লোড করে দিও। ঠিক আছে, আমি করছি সব। আরিফ চলে গেল অয়নের অর্ডার মতো কাজ করতে। অয়ন চেয়ারে বসে বসে আপন মনে ভাবছে যে জিকে ইন্ডাস্ট্রিটা আসলে কার। এই জিকে ইন্ডাস্ট্রি সম্পর্কে অয়ন তেমন একটা ধারণা নেই। আর সিনথিয়া মেয়েটা অয়নের নাম্বার বা কি করে পেল? অয়ন তো নিজের পার্সোনাল ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করে না। অয়নের মনের মাঝে একটা প্রশ্ন কাজ করছে, আসলে কি হচ্ছে তার সাথে। মাফিয়াতে জয়েন করার পর থেকে অয়নের বন্ধুর থেকে শত্রুর পরিমাণ বেড়েছে। তাই অনেক সময় অনেক অপ্রত্যাশিত বিপদ হুট করে সামনে চলে আসতে পারে। আরিফ মিনিট 10 পরে গাড়ি নিয়ে চলে আসে আর তারপর অয়ন আরিফের সাথে চলে যায়। অয়ন নিজের অফিসে এসে সিনথিয়াকে নিজের সাথে করে নিয়ে চলে যায় জিকে ইন্ডাস্ট্রিতে। অতঃপর জিকে ইন্ডাস্ট্রির এমডির কেবিনে গিয়ে অয়ন সরাসরি এমডির সামনে বসে পড়ল। অয়ন এমডির সামনে বসে পড়তেই এমডি মিস্টার আহাদ চৌধুরী অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, হেই স্টুডেন্ট, আমার কেবিনে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, এটা জানেন না আপনি? আমি তো এখানে প্রবেশও করতে চাইনি, আমাকে তুই নিজেই ডেকে নিয়ে এসেছিস। হেই, আপনার মুখের ভাষায় এতটা নিচ কেন? আপনি নিজের ভাষাকে সংযত করুন, অন্যথায় সিকিউরিটি ডাকতে বাধ্য হব। সেই সময়টুকু তো আমি তোকে দিব না আহাদ। আমি এক্ষুনি তোর গলার টুটি চেপে ধরে এক্ষুনি তোর খেলা শেষ করব। আরিফ, আমার গান। অয়ন নিজের কথাটা শেষ করতেই আরিফ অয়নের হাতে গান দিল। অয়ন গানটা আহাদের কপালে ধরতেই আহাদের অবস্থা দেখার মতো হয়ে গেল। আহাদের হাত পা কাঁপা শুরু হয়েছে। আহাদ অয়নকে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আপনি কি চাচ্ছেন স্যার? হুম, তোর থেকে কিছু চাইছি না। ওই মেয়েটাকে তুই কি বলেছিস?
সেটাই আমি জানতে এসেছি। স্যার, ওই মেয়েকে আমি চিনতে পারিনি। আর কখনো এমন ভুল হবে না স্যার, আমাকে ক্ষমা করে দিন। হবে না রে, নারীর সম্মান যে করতে জানে না তার প্রাণটা আমার কাছে অপ্রিয়। অয়ন কথাটা শেষ করার সাথে সাথে আহাত অয়নের পা ধরে কান্না করতে শুরু করলো। আহাতকে কান্না করতে দেখে অয়ন আহাদের হাতে একটা ঝটকা মারলো আর বলল, এই শালা আমার থেকে ক্ষমা চাইছিস কেন? যাকে বলেছিস সে ক্ষমা করলে হবে, আর কথা দিতে হবে এমন ভুল আর কখনো হবে কিনা। স্যার, আজ জীবনেও হবে না। একটা সুযোগ আমাকে দিন প্লিজ স্যার, একটা সুযোগ। ঠিক আছে, সিনথিয়াকে নিয়ে আসতে বলো। অয়নের কথা মতো আহাদের সামনে সিনথিয়াকে নিয়ে আসা হলো। সিনথিয়া আহাদের সামনে দাঁড়াতেই আহাদ সিনথিয়ার পা ধরে ক্ষমা চাইল। সিনথিয়াও আহাদকে ক্ষমা করে দিল আর চলে আসলো আহাদের কেবিন থেকে। সিনথিয়া আহাদের কেবিন থেকে বেরিয়ে যেতে অয়ন আহাদের থেকে 1 কোটি টাকার একটা চেক নিয়ে চলে আসলো। অয়ন বিনামূল্যে সেবা দেয় না, সেটা যেমন হোক না কেন। অয়ন জেকে ইন্ডাস্ট্রির অফিস থেকে বেরিয়ে আসতে সিনথিয়া অয়নের পথ আটকে দাঁড়ালো আর অয়নকে উদ্দেশ্য করে মিষ্টি কণ্ঠে বলল, স্যার, আমি আপনার উপর ফিদা হয়ে গেছি। আপনি কি করে ওই অসভ্য লোকটাকে শিক্ষা দিলেন? মানুষ বাবা মায়ের কথা শোনে না, তবে একটা জিনিসের কথা বাচ্চা থেকে বুড়ো সবাই শোনে। আমি সেটাই দিয়েছি। স্যার, সত্যি আপনি মহান। আপনি কোনো স্বার্থ ছাড়া আমাকে এমনভাবে সাহায্য করলেন। সত্যি নিজের কাছের আপনজনও হয়তো এমন করে সাহায্য করে না। এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে হয় না মিস সিনথিয়া, প্রতিটা জিনিসের মূল্য থাকে। তাই স্যার? আচ্ছা, তাহলে আমার থেকে কি নেবেন আপনি? আপনার থেকে নেয়ার মতো কিছুই নেই। আমি যা নেয়ার তা নিয়ে ফেলেছি। ভালো থাকবেন কেমন? আসছি। অয়ন নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনথিয়ার মনের মাঝে কেন যেন অয়নকে নিয়ে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো। অয়ন স্টাইল থেকে শুরু করে অয়নের সবকিছুই সিনথিয়ার ভীষণ ভালো লেগেছে। এক কথায় অয়নের প্রেমে পড়ে গেছে সিনথিয়া। সিনথিয়া আপন মনে অয়নের কথা ভাবতে থাকে। অয়নকে নিয়ে মনের কোণে স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে সিনথিয়া। সিনথিয়া আজ অব্দি যা চেয়েছে তাই সে পেয়ে এসেছে। সিনথিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে না, সিনথিয়া প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার সিদ্দিকের মেয়ে। নিজের পায়ে দাঁড়াতেই সিনথিয়া চাকরি খুঁজতে আসে। আর এখানে এসে সিনথিয়ার সাথে কি হলো সেটা তো সবাই জানেন। অয়নের গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে। অয়নও সিনথিয়ার কথাই চিন্তা করছে। এখন আর অয়নের মনে অধরার কথা আসে না, কারণ অয়ন এখন নিজের অতীতের সমস্ত কথা ভুলে গেছে। নতুন করে জীবন শুরু করেছে সে। এই নতুন জীবনের নতুন স্বাদ নতুন করে শান্তি দিচ্ছে অয়নকে। অয়ন বেশ কিছু সময় ধরে আপন মনে সিনথিয়ার কথা ভাবার পর আচমকা অয়নের গাড়িটা হার্টব্রেক করলো। অয়ন কিছুই বুঝতে পারলো না। অয়ন হকচকিয়ে উঠে আরিফকে উদ্দেশ্য করে বলে উঠল, আরিফ, কি হলো? এমন করে গাড়ি থামলো কেন? অয়ন, সামনে কিছু লোক ভিড় করে আছে, রাস্তা ব্লক করা। হোয়াট দ্য ফাক? আচ্ছা, এক কাজ করো, গাড়ি ঘুরিয়ে ফেলো, অন্য রাস্তা দিয়ে চলো। ওকে অয়ন, আমি দেখছি। আরিফ ড্রাইভারকে নির্দেশ দিল গাড়িটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিতেই আচমকা অয়নের গাড়ির সামনে চলে আসলো একটি মেয়ে। অয়ন মেয়েটার দিকে তাকাতেই পুরো থ হয়ে যায়। অয়ন দেখতে পায় অথরা তার গাড়ির দিকে এগিয়ে আসছে। অয়ন নিজের চোখের উপর থেকে সানগ্লাসটা নামিয়ে নিতেই অথরা এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার গাড়িটা একটু দেয়া যাবে? আসলে রাস্তায় একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, ওকে হসপিটালে নেওয়ার জন্য। প্লিজ স্যার। আরিফ, আমাদের একটা গাড়ি দিয়ে দাও। অয়নের কণ্ঠস্বর শোনার পর অধরা ভীষণ রকম চমকে উঠল। অধরা অয়নের মুখের দিকে তাকাতেই অধরার মুখটা হাঁ হয়ে গেল। অধরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অয়ন সেই রাস্তার ছেলে থেকে আজ এত বড় হয়ে গেছে। অধরা অয়নকে কিছু বলতে নিবে তার আগে অয়নের গাড়ির বহর অধরার সামনে দিয়ে চলে গেল। অধরা যদিও গাড়ির পেছনে দাঁড়িয়ে অয়নকে বেশ কয়েকবার ডাক দিয়েছে, তবে তাতে খুব একটা লাভ হয়নি। অয়ন গাড়ি চালিয়ে চলে যায়। অধরাও রাস্তা থেকে বাচ্চাটাকে অয়নের একটা গাড়িতে তুলে দিয়ে দ্রুত অয়নের খোঁজে সে বেরিয়ে পড়ে। অধরা অয়নের থেকে বেশি কিছু চাইবে না, শুধুমাত্র ক্ষমা চাইবে, কারণ অধরা নিজের অহংকারে তখন অয়নের সাথে কি না কি করেছে।
তার জন্য অধরা এখন অনুতপ্ত বোধ করছে। অয়ন সোজা নিজের অফিসে চলে আসলো। অয়ন অফিসে এসে দ্রুত গতিতে পা চালিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। অয়ন নিজের কেবিনে এসে বসে পড়ল। অয়নের সারা শরীর রাগে গজগজ করছে। আজ প্রায় 1 বছর পর অধরার সাথে অয়নের দেখা হলো। অয়ন আপন মনে পণ করেছিল যে আর কখনো অধরার সামনে সে যাবে না, তবে আজ প্রকৃতি তাদের মুখোমুখি করে ফেলল। অয়ন মাথার উপর নিজের হাত জোড়া রেখে আপন মনে চোখ বন্ধ করে আছে। মিনিট খানেক পর অয়নকে উদ্দেশ্য করে সিনথিয়া বলে উঠল, স্যার আপনি কি ঘুমোচ্ছেন? সিনথিয়ার কণ্ঠস্বর কানে আসতেই অয়ন নিজের হাত জোড়া কপালের উপর থেকে সরিয়ে সিনথিয়ার দিকে তাকালো। সিনথিয়া আমার অয়নের কেবিনে কেন? অয়ন ঠিক বুঝতে পারল না। অয়ন সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, বলুন, আবার কেন এসেছেন? নতুন কোনো সমস্যা হয়েছে কি? স্যার এখন তো আমার অনেক সমস্যা শুরু হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমার সমস্ত সমস্যার সমাধান একমাত্র আপনার কাছে আছে। বাজে কথা না বলে কাজের কথা বলুন। এখন আবার আপনার কি সমস্যা শুরু হয়ে গেল? বলুন আমায়। এই যে আমার এখন একটা চাকরির প্রয়োজন, যদি আমাকে আপনার কাছে রেখে দেন তবে অনেক উপকার হবে আমার জন্য। মানে এসব কি কথা? আমি আপনাকে নিজের কাছে রাখবো মানে কি? আরে স্যার, আমি অন্য কিছু বোঝাতে বলিনি। আমি বলেছি আপনার কাছে মানে আপনার কোনো কাজে। ও আচ্ছা, কথাবার্তা একটু পরিষ্কার করে বলুন, ঠিক আছে? অযথা বিভ্রান্ত করবেন না। ঠিক আছে, বিভ্রান্ত করব না। বলুন না, এবার আমাকে আপনার কাছে রাখবেন? দেখুন মিস সিনথিয়া, আপনার যদি চাকরির খুব প্রয়োজন পড়ে তবে আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আমার এখানে কোনো কাজ নেই। আমার কাজ লাগবে। আচ্ছা আপনি কি বিবাহিত? না। কেন? তাহলে তো ভালোই। আপনার বাড়ির কাজকর্ম যা আছে সব আমি করে দিব। উফ, আপনি দেখি আমাকে অনেক জ্বালাতন করছেন। প্লিজ এমন করিয়েন না। আমার কাছে আপনার জন্য কোনো কাজ নেই। অয়ন সিনথিয়াকে বারবার বারণ করছে আর সিনথিয়া অয়নের ভীষণ রকম ফোর্স করছে। অয়ন আর কোনো উপায় না পেয়ে নিজের অফিসে সিনথিয়াকে রেখে দিল। অয়ন সিনথিয়াকে বলল, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনি আমাদের অফিসে কাজ করবেন, ঠিক আছে? স্যার সত্যি বলছেন? আমি আপনার অফিসে আপনার পাশে কাজ করার সুযোগ পাবো? পাবেন। তাছাড়া আপনাকে মিথ্যা বলার কোনো কারণ আমি দেখছি না। এখন আমি একটু চিন্তায় আছি। আপনি প্লিজ নিজের কাজ করুন, আরিফ আপনাকে সব বুঝিয়ে দিবে। অয়নের কথাটা শেষ করতেই সিনথিয়ার সামনে উঠে দাঁড়ায়। অয়ন সিনথিয়ার সামনে উঠে দাঁড়াতেই সিনথিয়া কোনো কথা না বলে আচমকা অয়নকে জড়িয়ে ধরে। অয়ন নিজেও এমন ব্যাপারটার জন্য আগে থেকে প্রস্তুত ছিল না। অয়ন বোকার মতো থ হয়ে গেল। সিনথিয়া অয়নকে জড়িয়ে ধরে অয়নকে উদ্দেশ্য করে মৃদু লজ্জামাখা কণ্ঠে বলতে লাগলো, স্যার আপনার আর কোনো চিন্তা আজকের পর থেকে থাকবে না। আমি নিজ দায়িত্বে আপনার মাথা থেকে সব চিন্তা উধাও করে ফেলবো। সিনথিয়ার কথাটা শেষ হতেই অয়ন সিনথিয়াকে একটা ধাক্কা দিয়ে নিজেকে সিনথিয়ার থেকে আলাদা করে নিল। অয়ন সিনথিয়াকে নিজের থেকে আলাদা করে নিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, এটা কি হলো? আপনি এই কাজটা কি ঠিক করলেন? কেন স্যার, কি ভুল করেছি? একজন অপরিচিত পুরুষকে এমন করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছেন ভুল করেছেন কিনা? মানে আপনি কি সত্যি পাগল? মাথা ঠিক আছে তো আপনার? অপরিচিত ছিলেন, এখন তো আপনি আমার পরিচিত। তাছাড়া আমি যখন খুব বেশি খুশি হয়ে যাই তখন একটু আধটু জড়িয়ে ধরি। হয়েছে, আর কখনো আপনি এমন কোনো কাজ করবেন না, কথাটা মাথায় রাখবেন। সরি স্যার, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনার মনের মাঝে কি কোনো দয়া মায়া নেই? একটা অবলা মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছে আর আপনি কিনা তাকে। ও হ্যালো, আমি মাফিয়া কিং। আমার মনে এসবের জন্য কোনো অনুভূতি নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। মাফিয়া কিং দেখে কি হয়েছে? সবার সামনে একটা রানীর প্রয়োজন। আমি আপনার জীবনে রানী হয়ে থাকতে চাই। সরি, সেটা কখনো সম্ভব নয়। আমি অয়ন একাই ঠিক আছি। আর শুনুন, আর একবারও যদি আপনি আমাকে এসব কথা বলেন তবে আমি বাধ্য হব আপনাকে এখানে থেকে বের করে দিতে।
অয়নের কথাটা শুনে সিনথিয়া ভীষণ দুঃখ পেল। সিনথিয়া হয়তো কল্পনাও করতে পারেনি যে অয়ন তার সাথে এমন ব্যবহার করবে। সিনথিয়ার চোখের পাতা ভারী হয়ে উঠল। সিনথিয়া নিজের চোখের জলকে আড়াল করতে পারল না। সিনথিয়া অয়নকে নিয়ে নিজের মনের মাঝে অনেকগুলো স্বপ্ন সাজিয়ে ফেলেছে। এখন এই স্বপ্নগুলো হয়তোবা কখনো পূরণ হবে না। সিনথিয়া নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে কান্না করছে। সিনথিয়া কান্না করে ফেলে হনহন করে অয়নের সামনে দিয়ে চলে যেতে নিল। সিনথিয়া অয়নের কেবিন থেকে বেরিয়ে যেতে নিতেই অয়ন দেখতে পেল অধরাকে। অয়ন অধরাকে দেখে নিজের মাথাটা নামিয়ে ফেলল। অয়ন বুঝতে পারল না আজ এতটা বছর পর অধরা কেন তাকে অনুসরণ করছে, আর কি করেই বা অধরা অয়নের অফিস অবধি চলে এসেছে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। ওদিকে অধরা অয়নের দিকে দৃষ্টিপাত করে অনুনয়ের সাথে অয়নকে জিজ্ঞেস করলো, অয়ন আসবো? অয়ন কোনো শব্দ করলো না, নীরবে মাথাটা নিচু করেই থাকলো সে। অধরা অয়নের থেকে কোনো সারা শব্দ না পেয়ে খানিক সাহস করেই অয়নের কেবিনে পা রাখলো। অধরা অয়নের কেবিনে প্রবেশ করে অয়নের সামনে এসে দাঁড়ালো। অয়ন অধরার দিকে এক পলকও না তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, এখানে কি চাই? অয়ন, আমি কিছু চাই না, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। যেই কথাটা আমার মনের ভেতর এতটা বছর ধরে ছিল। বিশ্বাস করো অয়ন, আমি শান্তি পাচ্ছিলাম না। প্লিজ আজ আমাকে সেই কথাটা বলতে দাও। তাই নাকি? তোমাদের মতো মেয়েদের মন বলে কিছু থাকে? সিরিয়াসলি আমার কেন যেন তোমার এই কথাটা শোনার পর হাসি আসছে খুব। আমি জানি অয়ন, তোমার হাসি পাবারই কথা। সেদিন আমি তোমার সাথে অন্যায় করেছি। আসলে অয়ন, তখন আমার চোখে রঙিন চশমা। অধরার কথাটা সম্পূর্ণ হবার আগেই অয়ন অধরাকে ছাড়ি দিয়ে উঠল। অয়নের ছাড়ি খেয়ে অধরা থ মেরে দাঁড়িয়ে গেল। অয়ন অধরার দিকে খানিক এগিয়ে এসে অধরার চোখের দিকে নিজের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, রঙিন চশমা? আমার লাইফটা নিয়ে খেলা করার পর এসব কথা বলতে লজ্জা লাগছে না? আর আজ এত বছর পরে এখানে এসে আমার সাথে নাটক করছো তুমি? অয়ন, আমি নাটক করছি না, বিশ্বাস করো। আমি তোমার থেকে ক্ষমা চাইতে এসেছি। যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে আমি মরেও শান্তি পাবো না। প্লিজ অয়ন, ক্ষমা করে দাও আমায়। হোয়াট দ্য ফাক? অয়ন নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে ফিল্মি স্টাইলে সিগারেটটা নিজের ঠোঁটের কোণে গুজে নিয়ে পরপর দুটো টান দিল। অয়নের নিকোটিনের নেশা কখনো ছিল না। অধরা চলে যাওয়ার পর এই নিকোটিন অয়নের একমাত্র সঙ্গী হয়, যেটা অয়নকে খুব ভালো করেই সামলে নিয়েছে। অয়নকে সিগারেট ফুঁকতে দেখে অধরা নিজের নাক ঢেকে ফেলে অয়নকে বলল, এখনো সিগারেট খাও? এই মেয়ে একদম চুপ। আমাকে নিয়ে এসব ফালতু সিম্প্যাথি দেখাবে না। আমার থেকে ক্ষমা চাইতে এসেছো তো ঠিক আছে, ক্ষমা করব। আমার আগের জীবনটা আমাকে ফিরিয়ে দাও। এত টাকা আমার চাই না, আমি একটা সাধারণ জীবন চাই। ফিরিয়ে দাও আমায়। অয়ন, আমি চাইলেও কি সেই আগের জীবন তোমাকে ফিরিয়ে দেওয়া সম্ভব বলো? তবে হ্যাঁ, চাইলে জীবনটা আবার আগের মতো খুশি দিয়ে ভরিয়ে তুলতে পারবো। হোয়াট এ জোক। তোমার থেকে এসব কথা শোনার পর আমার না ইচ্ছে করছে তোমার ঘাড় ধাক্কা দিয়ে আমার চোখের সামনে থেকে বের করে দেই। অয়ন, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তাছাড়া আমার উপর রাগ করাটাই স্বাভাবিক। আমাকে একটিবার ক্ষমা করে দাও অয়ন। আমি তোমার থেকে কখনো কিচ্ছু আবদার করিনি, আজ করছি। প্লিজ। যখন আমাকে তুমি আমার আগের জীবন ফিরিয়ে দিতে পারবে না, তখন তোমাকে ক্ষমা করারও কোনো প্রশ্ন আসছে না। বেরিয়ে যাও আমার সামনে থেকে। তোমার মুখ আমি কখনো দেখতে চাই না। অয়ন, আমার কথাটা শোনো প্লিজ। আমি সত্যি তোমার কাছে ক্ষমা। আরিফ, এই মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমি সহ্য করতে পারছি না আর। অয়ন এমন উচ্চস্বরে বলা কথাগুলো শুনে অধরা কান্না করে ফেলল। অধরাকে কান্না করতে দেখেও অয়নের মনের ভিতর মোটেও কোনো অনুভূতি কাজ করলো না, করার কথাও নয়। অয়নের সাথে অধরা অতীতে যা করেছে সেসবের পর অয়নের মনের মাঝে অধরার জন্য জায়গা না থাকারই কথা। অধরা কান্না করে দিয়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। অধরা চলে যেতেই অয়ন নিজের সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠালো, আর তাদের করা হুঁশিয়ারি দিয়ে বলল কেউ যেন অয়নকে বিরক্ত করতে এখানে অব্দি না আসতে পারে। সিকিউরিটি গার্ড হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যেতেই আরিফ অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন,
হঠাৎ করে এত বছর পর অধরা তোমার কাছে কেন আসলো? মানে এই বিষয়টা আমার বোধগম্য হলো না। আমি গরিব অসহায় দেখে আমার সাথে যা যা করেছে তার ক্ষমা চাইতে এসেছে। নাটক। তো তুমি কি বলেছো? ক্ষমা করে দিয়েছো কি? তোমার কি মনে হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত? মানে সত্যি ও ক্ষমা পাবার যোগ্য? আরিফও আমাকে মেরে নর্দমায় ফেলে এসেছিল। এই অধরা সেই অধরা। দেখো অয়ন, আমি তোমার উপর কোনো কথা বলতে পারি না, তবে একটা অনুরোধ থাকবে, সবকিছু যাচাই করে নিয়ে তারপর বিচার করো। নেই তো আর কিছু যাচাই করার মতো নেই। আমার সব কিছু বোঝা হয়ে গেছে। এখন সময় রিভেঞ্জ নেয়ার। অয়ন বিকেলের দিকে নিজের অফিস থেকে বেরিয়ে গেল। অয়ন গাড়ি নিয়ে নিজের বাড়ি থেকে চলেছে। এই শহরের ট্রাফিক পুলিশ অয়নের পকেটে থাকে। অয়ন হলো মাফিয়া কিং। এত পাওয়ার, এত টাকা থাকার পরেও অয়নের মনের মাঝে একটা শূন্যতা ঠিক থেকে গেছে, আর সেটা হলো ভালোবাসার। অয়ন পারে না অন্য কাউকে ভালোবাসতে। অয়ন পারে না অন্য কারোর প্রতি খুব করে আসক্ত হতে, কারণ অয়নের একটা অতীত আছে, আর সেই অতীত অয়নকে শান্তিতে থাকতে দেয় না। অয়ন আপন মনে নিজের অতীত জীবনের কিছু ঘটনা নিয়ে চিন্তা করতেই অয়নের চোখের পাতা ভিজে যায়। অয়ন নিজের চোখ মুছে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আচমকা অয়নের চোখ পড়লো রাস্তার পাশে কয়েকটা ছেলের দিকে। ছেলেগুলোর মুখ ঢাকা আছে কালো মাফলার দিয়ে। অয়নের এই বিষয়টা মোটেও ভালো মনে হলো না। অয়ন নিজের চোখ গাড়ির লুকিং গ্লাসে রাখতেই দেখতে পেল কয়েকটা কালো বাইক অয়নের গাড়ি ফলো করছে। অয়ন এবার খানিক আঁচ করতে পারলো যে আসলে তার সাথে কি হচ্ছে। অয়ন নিজের কোমরে হাত রেখে চেক করে নিল তার গানটা তার সাথে আছে কিনা। অয়ন নিজের গাড়িটা রাস্তার পাশে স্লো করে গাড়ি থেকে নেমে পড়ল। অয়ন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়তে অয়নের গাড়িকে ফলো করতে থাকা বাইকগুলো অয়নের চারপাশে ছড়িয়ে গিয়ে বাইক থেকে 10 থেকে 12 জন নেমে এলো। তারা অয়নের সামনে এসে দাঁড়াতেই অয়ন তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কারা আর আমাকে কেন ফলো করছো? আমরা আজরাইল। আজরাইলকে কেউ কখনো চিনে না। আজ তোকে আমরা শেষ করতে এসেছি। আমাকে শেষ করবি তোরা? মানে সূর্যকে কি তার আলো দেয়া থেকে কেউ বন্ধ করতে পারে? হ্যাঁ, একজন পারে, আর তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। আজ তোর সৃষ্টিকর্তাও তোকে সাহায্য করতে পারবে না অয়ন। আজ তুই শেষ। লোকগুলো নিজেদের কথা শেষ করিয়ে অয়নের উপর হামলা করে বসলো। অয়ন মুচকি একটা হাসি দিতেই অয়নের যত লোকজন ছিল তারা কোথা থেকে যেন হাজির হয়ে গেল অয়নের সামনে, আর একাধারে লোকগুলোকে উত্তম মধ্যম দিতে লাগলো। অয়নের উপর হামলা করা লোকগুলো বুঝতে পারেনি যে অয়নের নেটওয়ার্ক এত বড়, তাই না বুঝিয়ে অয়নের লোকজনের হাতে মার খেতে হচ্ছে তাদের। অয়ন ফাইট দেখছে আর সিগারেট ফুঁকছে। মিনিট 10 কেটে যাওয়ার পর ফাইট শেষ হয়। অয়ন একটা ছেলের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে অয়ন ছেলেটার মুখ নিজের মুখের কাছে নিয়ে এসে অয়ন ছেলেটাকে জিজ্ঞেস করলো, তোকে কে পাঠিয়েছে? দেখ, আমার তোর সাথে কোনো শত্রুতা নেই। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে সরাসরি উত্তর দে। স্যার, জিকে ইন্ডাস্ট্রির আহাদ ভাই আমাদের পাঠিয়েছেন। স্যার, আমাদের কোনো দোষ নেই, আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, তোদের ক্ষমা করে দিলাম। আর কখনো ভুল করেও আমার সামনে আসবি না, কথাটা মাথায় রাখিস। অয়ন লোকগুলোকে যেতে দিল আর ভাবতে লাগলো আহাদের সাহস নিয়ে। আহাদ ভাবলো কি করে যে তার মতো একটা লুজার ক্যারেক্টারলেস ছেলে অয়নকে বধ করতে পারবে। আহাদের কথা ভাবতেই অয়নের অকাট্য হাসি চলে আসলো। অয়ন মুচকি একটা হাসি দিয়ে আরিফকে বলল, আচ্ছা, আরিফ আহাদের বাড়ি আর সম্পূর্ণ প্রপার্টির কাগজপত্র যেটা যেখানে লাগে আর কি, আমার সবকিছু চাই। আমি এখন আহাদকে পথে বসাতে চাই। অয়ন, সমস্যা নেই, তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি সব রেডি করে নিচ্ছি। ওকে ফাইন, টাকা দিয়ে কাগজ বের করে চলে এসো আহাদের বাড়িতে, আমি ওখানেই যাচ্ছি। অয়ন নিজের কথাটা শেষ করে গাড়িতে উঠে বসতে নিতেই আরিফ অয়নের হাত ধরে বলল, অয়ন, একা যাওয়াটা কি ঠিক হবে? সাথে করে আরেকজন সিকিউরিটি নিয়ে যাও। আরিফ, তুমি না বড্ড বেশি চিন্তা করো। আমি আরিফের বন্ধু। আরিফ থাকতে আমার কিছু হবে না, আমি জানি সেটা। আসছি। অয়ন আরিফের কথা না শুনে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আহাদের বাড়িতে। মিনিট 30-এর মধ্যে অয়নের গাড়ি আহাদের বাড়ির সামনে পৌঁছে যায়।
অয়ন গাড়িটা আহাদের বাড়ির সামনে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল। অয়ন গাড়ি থেকে নেমে হনহন করে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অয়ন বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে উচ্চস্বরে আহাতকে ডাকতে লাগলো। অয়নের ডাক শুনে আহাত বাড়ির দোতলা থেকে বেরিয়ে এসে অয়নকে উদ্দেশ্য করে খানিক অবাক হয়ে বলে উঠল, কিরে তুই এখনো বেঁচে আছিস? আমার লোকজন তোকে ছেড়ে দিল কি করে? আহাদের এমন কথা শোনার পর অয়ন ভীষণ শব্দ করে হেসে ফেলল। অয়নের ঠোঁটের উপর এমন হাসির রেখা দেখার পর আহাদের কলিজা শুকিয়ে যায়। আহাদ যদিও অয়নকে ভয় করে, কিন্তু এমন রাক্ষসী হাসি দেখার পর এমনিতেই ভয় পেতেই হবে। অয়ন নিজের হাসি শেষ করে দৌড়ে আহাদের সামনে চলে আসলো আর দুম করে আহাদের শার্টের কলার চেপে ধরল। অয়ন আহাদের শার্টের কলার চেপে ধরতেই আহাদ কাঁপা কাঁপা গলায় অয়নকে বলল, স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কিছু করব না স্যার। তুই কি করবি না করবি সেসব দেখা আমার বিষয় না। তোর পাঠানো কুকুরগুলোকে ঠিক করতে আমার নিজের হাত অবধি লাগাতে হয়নি। স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার জীবনে আর কখনো এমন ভুল হবে না। হা হা হা। এই অয়নের দিকে যে চোখ তুলে তাকায় তার চোখ আমি উপড়ে ফেলি। সেখানে তুই তো আমার প্রাণটাই নিতে চেয়েছিস। একবার চিন্তা করে দেখ তোর কি অবস্থা আমি করব। অয়ন নিজের কথাটা শেষ করতে আহাতকে সজোরে কষিয়ে থাপ্পড় দিতে লাগলো। এক একটা থাপ্পড়ের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠতে লাগলো। অয়ন থামছে না। আহাত নিজেও অয়নের থেকে ক্ষমা চাইছে বারবার। অয়ন আহাদের শার্টের কলার ধরে আহাতকে টানতে টানতে নিয়ে আসে বাড়ির নিচে। অতঃপর আহাতকে একটা ধাক্কা দিতেই আহাত মাটিতে পড়ে যায়। আহাত মাটিতে পড়ে যেতেই কোথা থেকে যেন অদ্ভুতভাবে অধরা চলে আসে, আর অধরা চিৎকার করে আহাতকে ধরে কান্না করতে থাকে। অয়ন এই দৃশ্যটা দেখার পর খানিক অবাক হয়ে যায়, কারণ আহাদের বাড়িতে অধরার কি কাজ? অধরার তো এখানে থাকার কথা না। তাছাড়া আহাদেরই সাথেই বা অধরার কি সম্পর্ক? না, কোনো কিছুই অয়নের মাথায় ঢুকছে না। অয়ন অবাক হয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা অয়নের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, কি হয়েছে আপনার? আমার ভাইকে আপনি মারছেন কেন? ভুল করেছি আমি। আপনি আমাকে সাজা না দিয়ে আমার ভাইকে কেন দিচ্ছেন? আমার ভাই আপনার কি ক্ষতি করেছে বলুন? অধরার কথা শোনার পর অয়নের মনের মাঝে যেই ডাউট তৈরি হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে যায়। অয়ন বুঝতে পারে যে আসলে আহাদ আর অধরা ভাই বোন। যদিও এখানে অবাক হবার কিছু নেই, দুই ভাই বোন একদম সেম ধাতুতে তৈরি। অয়ন অধরাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলে, বাহ, দুই ভাই বোন একদম সেম, দুটোই জাতীয় হারামি। সত্যি আমি আগে জানতাম না। যদি জানতাম তবে পরিবেশটা আরো আগেই বিপজ্জনক হয়ে যেত। মানে আপনি এসব কি কথা বলছেন? কিসের পরিস্থিতি? আমি আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না অয়ন। আমার ভাই কি করেছে বলুন আমায়। যদিও আমার তোমার মতো একটা মেয়ের সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। ওই তো আরিফ চলে এসেছে, আরিফ বলবে বাকি কথা। আরিফ আহাদের সমস্ত প্রপার্টির কাগজপত্র নিয়ে হাজির হয়েছে আহাদের বাড়িতে। আরিফ অধরাকে তার গুণধর ভাইয়ের ব্যাপারে সবকিছু খুলে বলতে লাগলো। ওদিকে অয়ন নিজের পকেট থেকে সিগারেট বের করে আপন মনে সিগারেট ফুঁকতে লাগলো। আরিফ সব কথা বলার পর অধরা আরিফকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার কথা বিশ্বাস করি না। আমি জানি অয়ন আমার উপর প্রতিশোধ নিতেই আমার ভাইয়ের নামে এসব কথা তুলেছে। অয়ন যদি জানতো আহাদ আপনার ভাই, তবে হয়তো আরো আগেই অনেক কিছু হয়ে যেত। যাকগে, আজ আপনাদের এই বাড়ি ছাড়তে হবে। কেন? আমরা আমাদের বাড়ি ছাড়বো কেন? তাছাড়া আমরা আমাদের বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? সেটা তো আমরা বলতে পারবো না। তবে অয়ন, এই বাড়িটা কিনে নিয়েছি, এই নিন পেপার। আরিফ অধরার হাতে পেপারগুলো তুলে দিতেই অধরা ভালো করে পেপারে চোখ বুলিয়ে নিল। আরিফ পেপারে চোখ বুলিয়ে নেওয়ার পর অয়নের কাছে ছুটে চলে যায়। অধরা অয়নের কাছে ছুটে চলে যেতেই অয়ন অধরার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, ইস, কত বছর পর তোমার এই করুণ মুখটা দেখতে পেলাম। বিশ্বাস করো, আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে। অয়ন, আমার প্রতি প্রতিশোধ নিতে আমার পুরো পরিবারকে মাঝে টেনে নিয়ে এসো না প্লিজ। আমি কোনোদিন চিন্তাও করিনি প্রতিশোধ নেয়ার কথা। সবাই তোমার মতো মানসিকতার নয়, এটা বুঝতে শিখো। আচ্ছা ঠিক আছে, এই বাড়িটা ছেড়ে সব নিয়ে যাও। আমার ভাই ভাবি তারা পথে পথে ঘুরবে, এটা আমি দেখতে পারবো না অয়ন। আচ্ছা, এত মায়া? এই বাড়ি ছেড়ে দিলে বিনিময়ে তুমি আমাকে কি দিবে? কি চাও তুমি? আমাকে চাও?
আমি তোমার কাছে নিজেকে উৎসর্গ করতে রাজি আছি অয়ন। অধরার কথাটা শুনে অয়না নিজের হাসি চাপিয়ে রাখতে পারল না। অয়ন চাইলে হাজার জনকে নিজের কাছে টেনে নিতে পারে, অয়নের সেই ক্ষমতা আছে, কিন্তু অয়নের সেই ইচ্ছে নেই। অয়ন একটা সময় অধরাকে ভালোবাসতো, আর সেই ভালোবাসার কারণে অয়ন অধরার প্রতি এখনো দুর্বল। কিন্তু এখন আর সেই ভালোবাসা নেই। এখন অয়নের মাঝে অধরার জন্য শুধুমাত্র ঘৃণা আছে। ঘৃণা ছাড়া অয়নের মনে আর কিছুই নেই। অয়ন অধরাকে উদ্দেশ্য তোমার মতো মেয়ে যদি আমাকে বলে আমার সাথে থাকতে চাইছে বা তার বিনিময়ে আমি এই বাড়ি ছেড়ে দেই, তবে অবাক হবার কিছু নেই। আমার আগে কতজনকে কথা। অয়ন সম্পূর্ণ কথাটা বলার আগে অধরা রেগে যায়, আর আগে গজগজ করতে করতে অধরা ধুম করে অয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অধরার হাতে থাপ্পড় পড়তে অয়ন এক হাত নিজের গালে দিয়ে অবাক হয়ে অধরার দিকে দৃষ্টিপাত করে। অধরা কান্না ভিজা কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে, কারোর চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে অয়ন? তুমি আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে পারো না। তুমি যা, আমি তাই বলছি। আমার কথায় কোনো ভুল নেই। আছে, আমি মানছি আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তবে এটা সত্যি না যে আমি অন্য কারোর সাথে নিজের চরিত্র খারাপ করেছি। আর কখনো আমাকে নিয়ে যা ইচ্ছা হয় বলো, তবে আমার চরিত্র নিয়ে নয়। আচ্ছা ঠিক আছে, আজ যখন এত কথা হচ্ছে তখন আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে, আর এই বাড়ি তোমার ভাইকে দিয়ে দিব। ঠিক আছে তো এবার? কেমন করে নিবে আমাকে? কি পরিচয় আমি তোমার কাছে থাকবো? সেটা তো আমি জানি না, তবে তোমার যা ইচ্ছা হয় সেটা ভেবে নিতে পারো। এই নাও, পেপার সাইন করে দিয়েছি। অধরা অয়নের হাত থেকে তাদের বাড়ির পেপারটা নিয়ে নিজের ভাইয়ের হাতে তুলে দিল, আর প্রচন্ড রকম কান্নায় ভেঙে পড়ল অধরা। অধরার উচ্চ অহংকার আজ তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। অধরা নিজের এমন পরিণতির কথা স্বপ্নেও কল্পনা করেনি। অধরা নিজের কর্মফল ভোগ করছে ঠিক, কিন্তু এসব অধরা কোনোভাবে মেনে নিতে পারছে না। অধরার বুকটা যেন ফেটে যাচ্ছে। অধরার চোখের জল কোনো মতেই শেষ হচ্ছে না। অয়ন অধরার চোখের কোণে নোনা জল দেখে তাচ্ছিল্য করে হাসি দিয়ে অধরার হাত ধরে অধরাকে টানতে টানতে নিজের সাথে করে নিয়ে চলল। অয়নও ঠিক এটাই চেয়েছে। অধরা অয়নের সাথে যা করেছে, তারপর অধরার সাথে এমনটাই হবার কথা ছিল। অয়ন অধরাকে নিয়ে নিজের বাড়িতে আসতেই অধরাকে গাড়ি থেকে নামিয়ে দিল। অধরা অয়নকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, অয়ন, তোমার বাড়িতে আমায় কি কি করতে হবে? তেমন কিছু না, বাড়ির সব কাজ করবে, এই আর কি। ও, তোমার কোনো বিশেষ ইচ্ছে পূরণ করতে হবে নাকি? হা হা হা, আমার সময় এতটাও খারাপ হয়নি যে তোমার থেকে ইচ্ছে পূরণ করতে হবে আমায়। দয়া করে নিজের লিমিটে থাকো। রক্ষিত করে রাখতে চাইছো তো, তাই সবকিছু জিজ্ঞেস করে নিচ্ছি। ও ঠিক আছে, তবে আর কিছু জিজ্ঞাসা করার আছে তোমার? এখনো কি আমাকে ভালোবাসো? ভালোবাসা? সরি, আমি তোমাকে ঘৃণা করি। ভালোবাসা অনেক আগেই বাদ দিয়েছি। সত্যি বাদ দিয়েছো নাকি মনের কোণে ঠিক আমার জায়গা আছে? তা তো অবশ্যই, তবে ভালোবাসার দিক থেকে নয়, ঘৃণা করার লিস্টে আছো। অয়ন আর বেশি কথা বলল না অধরার সাথে। আজ অনেক বছর পর অধরার সাথে সামনাসামনি দাঁড়িয়ে এত কথা হলো। অয়নের মনের মাঝে যদিও কোনো বিশেষ অনুভূতি কাজ করেনি, তবে কোনো একটা জায়গা থেকে তো অধরার জন্য ঠিক তার মনের মাঝে জায়গা আছে। এটা তো অয়ন হাজার চাইলেও প্রত্যাখ্যান করতে পারবে না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর নিজের রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাতের খাবার খেয়ে অয়ন নিজের বিছানাতে ঘুমাইতে চেষ্টা করছে। অয়নের পাশের ঘরেই অধরা আছে। এত কাছে অয়নের অতীতের ভালোবাসার প্রিয় মানুষটি, তবে মনের মাঝে সেই ভালোবাসা বোধ কাজ করছে না, আর না তার প্রতি কোনো অনুভূতি বুকের বাম পাশে এসে জমা হচ্ছে। অতীতে অধরার ঠোঁটের মিষ্টি হাসি দেখার জন্য অয়নের হাজার প্রচেষ্টা ছিল। নিজেকে জোকার হিসেবে রিপ্রেজেন্ট করতেই অয়ন দুবার চিন্তা করত না, তবে আজ সময়ের ফেরে সেই ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলেও অয়ন দুবার চিন্তা করে। অয়নের মনের মাঝে আর সেই অনুভূতি কাজ করে না। এটাকে পরিবর্তন বলে নাকি এড়িয়ে যাওয়া? অধরা অয়নের মনে যে আঘাত দিয়েছে তার উপর অধরার প্রতি ভালোবাসা থাকবে এটা আশা করাটাও পাপ। অয়ন অধরার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে অয়নের ঘুম আচমকা ভেঙে যায়। অয়ন হক চকিয়ে ঘুম থেকে উঠে পড়ে। অয়ন নিজের চোখের পাতা মেলতেই দেখতে পায় অধরা অয়নের পা জড়িয়ে ধরে আছে, আর অধরার চোখ বেয়ে নোনা জলের ফোঁটা ফোঁটা বিন্দু অয়নের পায়ের উপর এসে পড়ছে। অয়ন চমকে উঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে এসব? তুমি আমার রুমে এত রাতে কেন? এমনি এসেছিলাম,
তোমার থেকে ক্ষমা তো পেলাম না, তাই আর কি। চুপ। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমাকে একবার বলেছি না নিজের লিমিটে থাকতে? আমার কথা কি কানে যায় না নাকি? অয়ন, কানে তো ঠিক যায়, তবে আসলে হয়েছে কি বলো তো, আমি না নিজের মনকে শান্ত করতে পারছি না, তাই তোমার থেকে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা নেই তোমার। আমার সাথে যা যা করেছো তারপর আর তোমাকে ক্ষমা করা যায় না। বিধাতা যদি সাথে সাথে সব পাপী লোকদের ক্ষমা করে দিতে পারে, তবে তুমি কেন পারবে না অয়ন? আমার অহংকারের সাজা তো আমি পাচ্ছি, আমাকে একটিবার ক্ষমা করে দাও না প্লিজ। সরি, আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। মনে পড়ে তুমি আমার সাথে কি করেছিলে? অয়ন, বিশ্বাস করো, আমি জানতাম না ওই ছেলেগুলো তোমার সাথে এমন করবে। আমি ওদের কিছুই বলিনি। আচ্ছা, তুমি কিছু না বলাতেই ওরা আমাকে মেরে আমাকে নর্দমায় ফেলে এসেছে, তাই না? অয়নের কথাটা শুনে অধরা ভীষণ রকম চমকে উঠল। অধরা আসলেই জানতো না যে অয়নকে মারধর করার পর তারা অয়নকে কোথায় ফেলে গেছে। অয়নকে যখন মারধর করা শুরু হয় তখন অধরাকে তার বিষ্টু রাজ নিয়ে চলে যায়। অধরা শুধুমাত্র এইটুকু জানে যে অয়নকে হালকা বকে ছেড়ে দেওয়া হবে, এর থেকে বেশি কিছু অধরা জানতো না। তাছাড়া রাজের সাথে অধরার তেমন কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র রাজকে অধরা নিজের বন্ধু মনে করত। কিন্তু রাজ অধরাকে নিজের গার্লফ্রেন্ড করতে চেয়েছিল, আর সেই কারণে অধরা পরে রাজের সঙ্গ ত্যাগ করে। অধরাকে নীরব হয়ে যেতে দেখে অয়ন তাচ্ছিল্যকর কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, শকড হয়ে গেলে নাকি? এখন আবার বলবে না তো যে তুমি সত্যি কিছুই জানতে না? শোনো অধরা, তোমার এসব ন্যাকামি আমি অনেক আগেই বুঝতে পেরে গেছি। তুমি কেমন সেটা এখন আমার বেশ ভালোই বোঝা হয়ে গিয়েছে। এখন যদি আমি বলি আমি এসবের কিছুই জানতাম না, তবে হয়তো ভুল হবে। আমার কাছে রাজের একটা কল রেকর্ড আছে, তুমি নিজেই শুনে নাও। অধরা নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে কল রেকর্ড অন করলো। কল রেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে অধরা রাজের থেকে অয়নের বিষয়ে জানতে চেয়েছে। রাজ অতি শান্ত গলায় অধরাকে বলে অয়নকে নাকি শহরের বাইরে চলে যেতে বলেছে, আর অয়ন ভয় পেয়ে শহরের বাইরে চলে গেছে, আর কখনো অয়ন অধরাকে জ্বালাতন করতে আসবে না। অয়ন অধরার এই কল রেকর্ড শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ অয়ন অনেক আগেই রাজের ম্যাটার ক্লোজ করে দিয়েছে। এখন এসব নিয়ে সত্যি মিথ্যে জানার কোনো সুযোগ নেই। অয়ন অধরাকে বলল, আমি এই বিষয় নিয়ে আর না কিছু তোমাকে বলতে চাই, আর না আমি কিছু শুনতে চাই। আমি তোমাকে ঘৃণা করি, এর থেকে বড় সত্যি আর কিছু নেই। অয়ন, তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমাকে প্লিজ মন থেকে দয়া করে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি কখনো তোমাকে বিরক্ত করব না, দূর থেকেই একটু দেখবো তোমায়। সরি, এখন তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? কি ব্যবস্থা নেবে? লোকে বাবা মায়ের কথা শোনে না, তবে আমার এই জিনিসের কথা ঠিক শোনে। তুমিও হয়তো শুনবে। অয়ন অধরার সামনে নিজের গান বের করে গানের নল অধরার কপালে ঠেকালো। অধরা এসব গানে বিন্দুমাত্র ভয় পেল না, বরং অয়নের চোখের দিকে তাকিয়ে অধরা বলল, তুমি কি ভেবেছো আমার জীবনের প্রতি আমার মায়া আছে? নেই। আমাকে চাইলে তুমি শুট করতে পারো, তোমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে সেটা আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। অধরা, আমি তোমার সাথে মজা করছি না। আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। জীবন প্রিয় হলে এখনই চলে যাও। যাব না, করো তুমি শুট, আমি রেডি আছি। অধরা, মেজাজ খারাপ করো না, আমি কিন্তু সত্যি বলছি। একবার টিগার চিপে দিলে আর কিছু করার থাকবে না। আমিও তোমাকে সেটাই বলছি, যা ইচ্ছে হয় করে নাও, আমি তোমাকে বারণ করব না, প্লিজ তাড়াতাড়ি করো। বুঝেছি আমি। তুমি এখন চাইছো আমি যাতে বাধ্য হয়ে তোমাকে শুট করি। ওকে ফাইন, করছি। অয়ন নিজের কথাটা শেষ করতেই সত্যি সত্যি নিজের হাতে থাকা গানের ট্রিগার টিপে দিল। অয়ন গানের ট্রিগার টিপে দিতেই একটা শব্দ হলো, মোটামুটি বেশি শব্দ না, সামান্যতম শব্দ। অধরা ঠাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। অয়ন শুট করার পর অধরা নিজের চোখের পাথা মেলা অয়নের দিকে তাকিয়ে দেখলো গান থেকে কোনো গুলি বের হয়নি, ফাঁকা গান ছিল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, গান লোড করে নাওনি? লোড করে আবার চেষ্টা করো। হুম, আমি যা করি একবার করি। এখন চলে যাও, তোমার সাথে কথা বলার মুড নেই আমার। কেন চলে যাব? আর কেন মুড নেই? আমি তোমাকে শুট করতে বলেছি, তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না। অধরার কথাটা শেষ হতে অয়ন কোনো কথা না বলে দুম করে অধরার চুলগুলো নিজের হাতের মুঠোয় বন্দি করে নিয়ে
অধরার মুখটা নিজের মুখের পাশে নিয়ে এসে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, একদম নাটক করবি না তুই। আমি তোকে বলেছি না, আমার সামনে থেকে চলে যা। আমার কথা না শুনলে একদম শেষ করে ফেলবো। করে ফেলো শেষ, আমিও তোমার হাতে শেষ হতে চাই। কেন শেষ হতে চাস? আমার ভালোবাসা নিয়ে খেলা করার সময় মনে ছিল এই কথা? তখন আমার ভেতর অহংকার ছিল, অহংকার আমার ভেতরে থাকা মনুষ্যত্বকে খেয়ে ফেলেছিল। এখন আর অহংকার নেই, তাই বারবার নয়, লক্ষ কোটিবার ভালোবাসা চাইতে আসবো। প্রয়োজন নেই ভালোবাসার। আমি তোকে ঘৃণা করি, আর সারা জীবন ধরে তোকে ঘৃণা করেই যাব আমি। ওকে, করো। তবুও আমি তোমার মনে থাকতে চাই অয়ন। সারা জীবন তোমার হৃদয়ে ঘা হয়ে তোমার কাছেই বন্দি থাকবো আমি। ওকে, ঠিক আছে। আমি বুঝতে পারছি তুই আমার কথা শুনবি না। আমি মরে গেলে তুই খুশি হবি, তাই না? একদম চুপ। তোমার কিছু হলে আমি বাঁচবো না। তোমার আগে বিধাতা আমাকে নিয়ে যাবে। হয়েছে সব, এবার চলে যাও প্লিজ। আমার রাগী রূপ দেখার পর সহ্য করতে পারবে না। সব সহ্য করতে পারবো, কারণ আমি চাই তোমার থেকে সাজা। এতে করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমি। আমার ভুল হয়েছে তোর সাথে কথা বলে, সত্যি বিশাল বড় ভুল হয়েছে আমার। যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিয়ে আমার ভুলটা শুধরে নিতে দাও অয়ন। আমি সত্যিই তোমায় ভালোবাসি। উফ, থাম। আর কখনো ওই মুখে ভালোবাসার কথা বলবি না প্লিজ, আমার সহ্য হয় না। ওকে, তবে মুখটা বন্ধ করে দাও। অধরা নিজের নেশাক্ত কথার সুরটা বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে দুম করে অয়নের ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁটজোড়া এক করে নিল। অয়ন ভুল করেও ভাবেনি এমন কোনো অবস্থায় তাকে পড়তে হবে। অধরা হুট করে এমন কাণ্ড করে বসায় অয়ন রীতিমতো একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। অয়ন থাও মেরে আছে। অয়ন ঠিক বুঝে উঠতে পারছে না যে সে এখন কি করবে। তাছাড়া এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে যে অয়নের বোঝারও উপায় নেই কিছু। অয়ন আপন মনে অধরার কথা ভাবছে, ওইদিকে অধরা মনের খুশিতে অয়নের ঠোঁটের স্বাদ গ্রহণ করে চলেছে। মিনিট 5 সময় ধরে অধরা অয়নের ঠোঁটের স্বাদ নেওয়ার পর আলতো করে অয়নের ঠোঁট জোড়া সে ছেড়ে দিল। অধরা অয়নের ঠোঁট জোড়া ছেড়ে দিতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, এটা কি হলো? আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছি, আর তুমি কি না আমার। তো কি হয়েছে? আমি আমার ভালোবাসার মানুষের ঠোঁটের স্বাদ নিয়েছি, এটা আমার অধিকার। আর আমি কখনো আমার অধিকার ছেড়ে দেই না। ওহ, তবে কি জোর করে আদায় করবে সব? প্রয়োজন পড়লে তাই করব। তবু ভালো করে জানি আমার জন্য তোমার মনের মাঝে ভালোবাসা আছে, আর আমি আমার সেই ভালোবাসাকে কোনোভাবেই অন্যের হতে দিব না। ওকে, হয়ে গেছে তোমার ভালোবাসা। এবার তুমি নিজের রাস্তা মাপো। এ কেমন কথা অয়ন? আমি তোমাকে ভালোবাসি কি চলে যাওয়ার জন্য, নাকি তোমার সাথে থাকার জন্য? ওকে ফাইন, থাকো না, আমার বাড়িতেই থাকবে তুমি। আমি তোমার ঘরে তোমার সাথে থাকবো। সরি, সেটা কোনোদিন সম্ভব নয়। আমি তোমাকে ঘৃণা করি। যাকে ঘৃণা করা হয় তার সাথে কথা বলা দূর, তার মুখটাও সহ্য করার মতো নয়। ঘৃণা করো নাকি ভালোবাসো সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে জোর করব, আর সেটা কি ভালো হবে? অধরা অয়নের সাথে এমন ভাবে কথা বলেছে যে অয়ন নিজের মনের সাথে হাজার লড়াই করেও পারছে না। অয়নের মন চিৎকার করে বলছে অধরাকে তার প্রাপ্য সম্মান দিয়ে নিজের আপন করে নিতে। এই সমাজে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সকলের ভুল থাকে, আর সবার ভুল ক্ষমা করে দেয়াকে ভালোবাসা বলে। অধরা যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন অধরাকে ক্ষমা করে দেয়া উচিত। অয়ন আপন মনে ছাইপাশ চিন্তা করতেই আচমকা অধরা অয়নের হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে অয়নকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। অধরা অয়নকে নিজের সাথে করে নিয়ে যায় বিছানায়। অতঃপর অয়নের বুকের উপর নিজের হাত রেখে আলতো করে মৃদু ধাক্কা দিতেই অয়ন বিছানায় পড়ে যায়। অয়ন বিছানায় পড়ে যেতেই অধরা অয়নের বুকের উপরে উঠে পড়ল আর অয়নকে উদ্দেশ্য করে বলল, এবার বলো আমাকে ক্ষমা করে আপন করে নিবে কিনা? অধরা, বেশি করছো কিন্তু। আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু। আরে রাখো তোমার রাগ অভিমান। আমাকে ক্ষমা করে দিয়েছো কিনা সেটা বলো। করেছি ক্ষমা। তাই শোনা, তাহলে তোমার বুকে জড়িয়ে নাও, ভালোবাসা দিয়ে আমাকে নিজের করে নাও। না, আমি সেটা পারবো না। প্লিজ আমাকে একটু সময় দাও। সরি, সেটা রুলসের বাহিরে।
সময় তো তোমাকে দেওয়া যাবে না। তুমি যদি মাফিয়া কিং অয়ন হয়ে থাকো, তবে আমিও মাফিয়া কুইন অধরা। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। অধরার কথা শুনে অয়ন হেসে ফেলল। রাগ, অভিমান ভালোবাসার অংশ। ভালোবাসার মাঝে অনেক টানাপোড়েন থাকে, তবে দিন শেষে সত্যিকারের ভালোবাসার মাঝে মিল হয়ে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। অয়নের সাথে অধরা যে অন্যায় করেছে তার জন্য অধরা সত্যি অনুতপ্ত। আর একটা মানুষ যখন অনুতপ্ত হয় তখন তাকে ক্ষমা করে দিতে হয়। অয়ন সব ভুলে অধরাকে নিজের বুকে জড়িয়ে নেয়। আর তারপর শুরু হয়, আচ্ছা বাকি কথাও আপনাদের জানতে হবে? এত কথা জানতে হবে না। তাদের দুজনের মাঝে এখন একটু রোমান্টিক সিন হবে, বাকিটা বুঝে নিন কষ্ট করে। অয়ন আর অধরা মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসা সত্যি অদ্ভুত। অয়ন আর অধরার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসে আবদ্ধ থাকতে পারে। তাদের মাঝে যেন আর কখনো কোনো বাধা না আসতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। সবাই ভালো থাকুন।